দর্শক আমি মাহফুজ মিশা আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি যমুনা টেলিভিশন নিয়মিত আয়োজন 24 ঘন্টায় প্রেজেন্টেড বাই আকিজ শানশাইন। আপনারা জানেন আর ঠিক গুনে গুনে 10 দিন পরে বহুকাঙ্ক্ষিত জাতীয় সংসদ ও গণভোটের নির্বাচন, এবং সেই নির্বাচন যখন আর মাত্র 1.5 সপ্তাহ, তখনও কেউ কেউ সেই ভোট বাধাগ্রস্ত করার চেষ্টা করছে কিনা সেই প্রশ্ন তুলছেন খোদ বিএনপি চেয়ারম্যান। এমনকি ভোটের মাঠে কে গুপ্ত কে প্রকাশ্য সে আলোচনাও রাজনীতির মাঠ গরম করছে। শিক্ষার্থীদের হাতে গড়া দল এনসিপি প্রশ্ন তুলেছে, সেটেলমেন্টের কোনো নির্বাচন হলে কেবল তারা নয়, তাদের যে জোট জামাত সহ 11 দল তারা সেক্ষেত্রে সেই নির্বাচন প্রয়োজনে বর্জন করবে। এইসব নিয়ে আলোচনা করব আমরা। আলোচনার জন্য আমার সঙ্গে স্টুডিওতে আছেন সরকারের সাবেক সচিব এ.কে.এম. আব্দুল আল মজুমদার। স্যার স্বাগত আপনাকে। আমার সঙ্গে আছেন নর্থ সাউথ ইউনিভার্সিটির সহকারী অধ্যাপক ডক্টর শিব্বির আহমেদ। ডক্টর আহমদ আপনাকেও স্বাগত, এবং আছেন রাজনৈতিক বিশ্লেষক ডক্টর জাহিদুর রহমান। ডক্টর জাহিদ আপনাকেও স্বাগত। আমি একটু ডক্টর জাহিদ আপনাকে দিয়ে আলোচনাটা শুরু করতে চাই। তারেক রহমান সাহেব 25 ডিসেম্বর দেশে ফেরার পর থেকে বিশেষ করে বেগম খালেদা জিয়ার মৃত্যু, সেটি একটা বিরতি, তার বাইরে তিনি নির্বাচনের প্রচারণায় আনুষ্ঠানিক অনানুষ্ঠানিকভাবে যুক্ত হচ্ছেন। তিনি এখনও যখন বলেন যে কোনো কোনো মহল এখনও চেষ্টা করছে কিভাবে ভোট বাধাগ্রস্ত করা যায়, সেইটা কি কেবল ভোটের মাঠে কথার কথা হিসাবে আমরা ধরবো, নাকি এইটার আসলেও কোনো গূঢ় তাৎপর্য আছে? প্রশ্নটা হচ্ছে সেই শক্তি কারা যারা এখন এই ভোট বাধাগ্রস্ত করতে চাই। এমনকি দলের দ্বিতীয় শীর্ষ নেতা মির্জা ফখরুল সাহেব বলছেন সঠিক সরকার নির্বাচন করতে না পারলে উল্টো দিকে যেতে হবে। ফলে এই কথাগুলোর আসলে তাৎপর্য কি একটু সহজ করে যদি বলেন। মানে কিছু তাৎপর্য তো আছেই। আমরা নির্বাচনের তফসিল ঘোষণার পরের একটা ঘটনা আমাদের সম্ভবত যে নিশ্চয়তার বোধ ছিল সেটাকে বাধাগ্রস্ত করেছে। সেটা হলো উসমান হাদি মারা যাওয়ার পরদিন বা ওই দিনই যেদিন খবরটা আসলো, আমাদের খুবই গুরুত্বপূর্ণ দুটো পত্রিকা এবং দুটো সাংস্কৃতিক সংগঠনে যখন হামলা হয়েছে, তখন খুব সিগনিফিক্যান্ট দুজন মানুষ যাদের খুব ক্রেডিবিলিটি আছে। একজন হচ্ছেন জনাব নুরুল কবির, যিনি এই ডেইলি স্টারে আটকা পড়া সাংবাদিকদেরকে উদ্ধারের জন্য গিয়েছিলেন। তিনি বলেছেন উনি 2.5 ঘন্টায় যতবার উপদেষ্টাদেরকে ফোন করেছেন উনি এই 1.5 বছরে সেটা করেননি, এবং দ্ব্যর্থহীন ভাষায় তিনি বলছেন সরকারের একটা অংশের সাথে জড়িত না থাকলে এটা হতে পারে না। আমি জনাব নুরুল কবিরের চাইতে আরও বেশি গুরুত্ব দিতে চাই জনাব নাহিদ ইসলামের কথায়, কারণ নাহিদ ইসলাম এনাদের সাথে কাজ করে এসছেন। নাহিদ ইসলাম ওনাদের কলিগ ছিলেন। নাহিদ ইসলামও ঠিক একই অভিযোগ করেছেন এই ঘটনাটা নিয়ে, যে সরকারের ভেতরের একটা অংশ এটার সাথে জড়িত না থাকলে এই ঘটনা এইভাবে ঘটতে পারে না। আমরা বাইরে থেকে কথা বলছিলাম, আমরা যুক্তি দিয়ে অ্যানালাইজ করা যায়, আপনি সিমটম দেখে রোগ ধরার চেষ্টা করতে পারেন। আর যারা ইনসাইডার, বিশেষ করে নাহিদ ইসলাম তো একবার ইনসাইডার ছিলেন, সেই প্রেক্ষাপটে আমি মনে করি এই সময়েও যদি এরকম ঘটনা ঘটার সুযোগ থাকে, সরকারের মধ্যে কেউ যদি এরকম ঘটনাকে পেট্রোনাইজ করার চেষ্টা করেন, এই ঘটনা তো ঘটানো হয়েছিল আসলে নির্বাচনকে কোনো না কোনো ফর্মে ভণ্ডুল করা, পিছিয়ে দেয়া, এসব কোনো উদ্দেশ্যে, এটা কোনো কনফিউশনের কিছু নাই। তো তাহলে একটা শক্তি সরকারের ভেতরেই আছে, আমরা নিশ্চিত নই এটা কারা, কিন্তু আছে। এই বোধ যখন থাকবে তখন রাজনীতির মাঠে যারা আছেন তারা খুব বেশি মানে আশঙ্কা না করলেও একটা ডেটরেন্ট, আমি একটু বলে রাখি, একটা চাপ থাকুক, জনগণ সতর্ক থাকুক, এবং যারা এটার সাথে জড়িত আছেন বা কারো যদি কোনো প্ল্যান থেকে থাকে সেটার ক্ষেত্রে যাতে তারা নিবৃত্ত হন, এই কারণেই এই সতর্ক বার্তাগুলো দেওয়া হচ্ছে। তার মানে ডক্টর জাহিদ আপনি মনে করছেন এটা যতটা না কোনো পলিটিক্যাল স্টেক হোল্ডার, মানে নির্বাচনে নিবন্ধিত অথবা অনিবন্ধিত কোনো রাজনৈতিক দল, তার চেয়ে বেশি এটা প্রশাসন বা সরকারের ভেতর থেকে এটিকে বাধাগ্রস্ত করার চেষ্টার সংখ্যা বেশি। একটা সময় পর্যন্ত আমার ধারণা, আমার নিজের অ্যানালিসিস ছিল, সরকারের ভেতরের এবং সরকারের বাইরের কিছু ব্যক্তি আছেন, দেশের ভেতরে দেশের বাইরে থাকা, তার সাথে কোনো কোনো রাজনৈতিক দলেরও এই ধরনের পরিকল্পনার অংশ হওয়ার প্রবণতা আছে মনে হয়েছে। কারণ এই সরকার যদি এক্সটেন্ড করে তাহলে ডিফ্যাক্টো পাওয়ারে আছে বা অনেক পাওয়ারের একটা বড় অংশ হোল্ড করে এরকম রাজনৈতিক দল, তাদের জন্য সুবিধা। কারণ একটা নির্বাচন হয়ে 151 সিট যদি পেয়ে যায় কেউ, বাংলাদেশের প্রশাসন নিয়ে আপনি যে কোনো কিছু করতে পারেন পুরোপুরি শতভাগ নিয়ন্ত্রণে। কিন্তু আমি এই পয়েন্টে এসে দাঁড়িয়ে বলছি, দুটো জোট কারোরই কোনোভাবেই এই নির্বাচন আর পেছাবো বা নির্বাচন বানচাল করব এই রকম কোনো প্ল্যান যদি কারো থেকেও থাকে, তার অংশ তারা হবেন না। জি জি, আমি একটু ডক্টর শিব্বির আপনার কাছে এই প্রশ্নটাই করতে চাই যে ভোট বাধাগ্রস্তের চেষ্টার অভিযোগ যখন তারেক রহমান সাহেব বলেন, তখন সেটা আসলে জনমনে কি বার্তা দেয়? 1 নম্বর প্রশ্ন। এই প্রশ্নটা কেন করছি, আজকে পররাষ্ট্র উপদেষ্টাকে আমরা বিদেশিদের নির্বাচনে সহিংসতা নিয়ে উদ্বেগের কথা বলেছিলাম। উনি তখন 91 নির্বাচনকে রেফার করে বললেন যে আমাদের নির্বাচনের সহিংসতা একটা কালচারের মতো,
এবং এটা আসলে ভোটকে প্রভাবিত করতে পারে। উনি বলছিলেন যে সেই নির্বাচনে ৫৫% মতো ভোট পড়েছিল, ওনার বিশ্বাস এবার ৫৫%-এর চেয়ে বেশি ভোট পড়বে। ফলে এই যে এগুলো জনমনে একটা আতঙ্কও তৈরি করার চান্স থাকে কিনা, এবং ৫৫% যখন যদি আপনি স্ট্যান্ডার্ড ধরে নেন, তাহলে তা আসলে আমাদের বাস্তবতায় আমরা যদি ২০০৮-এর ভোটকে ভালো ভোট ধরি, আমরা যদি ২০০১-এর ভোটকে ভালো ভোট ধরি, আমরা যদি ৯৬-এর ভোটকে ভালো ভোট ধরি, তাহলে কাস্টিং রেট আরও অনেক বেশি। ফলে আমরা সেই বার্তাটা সরকার এক প্রকার দিচ্ছেই কিনা যে কাস্টিং কমও হতে পারে। হ্যাঁ, থ্যাংক ইউ আপনাকে। ডেফিনেটলি এরকম একটা বড় পার্টির সিনিয়র লিডারের কাছ থেকে যদি আশঙ্কা প্রকাশ করা হয়, এটা নিঃসন্দেহে এটার কিছু না কিছু ওয়েট তো আছেই। আমরা এ পক্ষে বা ও পক্ষে যেভাবে এক্সপ্লেইন করি, এটার কিছু না কিছু গুরুত্ব ডেফিনেটলি আছে। তো এবারের নির্বাচনে আমরা যদি চিন্তা করি যে জুলাই অভ্যুত্থানের পরে ফেসিবাদের পতনের পরের নির্বাচন, মানুষের মধ্যে তীব্র আকাঙ্ক্ষা আছে নির্বাচনের ব্যাপারে। গত ১৫ বছর মানুষ ভোট দিতে পারেনি। সো নির্বাচনে মানুষের পার্টিসিপেশন, অংশগ্রহণ আমি মনে করি আগের যে কোনো নির্বাচনের চেয়ে বেশি হবে। আগের যে কোনো, সেটা ৯১ হোক বা ২০০১ বা ২০০৮ হোক, যে কোনো নির্বাচনের চেয়ে বেশি হবে, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে আওয়ামী লীগের যে অংশ ভোটারটা, যারা অন্ধ আওয়ামী লীগ, যে আওয়ামী লীগকে ছাড়া আমি ভোট দিব না, এরকম 2 থেকে 5% ভোটার থাকতে পারে যারা ভোট দিবে না। সো এইটা নেগলিজিবল একটা অ্যামাউন্ট। বাট বাকি ভোটারদের মধ্যে আগের যে হারে তারা ভোট দিত তার চেয়ে বেশি হারে আসবে। নাম্বার 2 হচ্ছে যদি এই নির্বাচনটা বাধাগ্রস্ত হতে পারে কিনা বা এই নির্বাচনটা পেছাতে পারে কিনা, যেটা মানে আপনি বলছেন দলীয় সিদ্ধান্ত যদি আওয়ামী লীগ নেয় যে তারা ভোট দেবে না, সেক্ষেত্রে 2 to 5% যারা হচ্ছে একদম কোর আওয়ামী লীগ, যে নেত্রীর কথায় উঠবো বসবো এরকম। কিন্তু রিসেন্টলি আমি একটা ভিডিও দেখছিলাম যেখানে লোকাল অনেক আগের আওয়ামী লীগকে ভোট দিত এরকম মানুষরা বলছে যে না, আওয়ামী লীগ এখন আর নাই, আমরা ভোট দিব না কেন, যারা আছে তাদেরকে ভোট দিব, এদের মধ্য থেকে আমরা চুজ করব। আবার কোনো কোনো জায়গায় এমন আছে যে আমি যদি ভোট না দেই তাহলে আমি সমাজের কাছে টার্গেট হয়ে যাব যে আমি আওয়ামী লীগ বা আমি এই কারণে ভোট দিচ্ছি না। সো মানুষ আসলে ভোট দিবে যে কোনো কারণেই হোক। আর আওয়ামী লীগকে মানুষ ধরে নিয়েছে যেটা গণকে, যে আওয়ামী লীগ আর ফিরবে না, সো আমাকে এক্সিস্টিং যেসব দল আছে, প্রার্থী আছে, এদের মধ্যে বাছাই করতে হবে। নাম্বার 2 হচ্ছে যে এই নির্বাচনটা এখন যদি আর কোনো কারণে যদি 12 ফেব্রুয়ারিতে না হয়, এটার পসিবিলিটি আছে কিনা, আমি মনে করি এই পসিবিলিটিটা নাই। কারণ হচ্ছে ডক্টর ইউনূসের ওনার যে কমিটমেন্ট দেশের প্রতি, জনগণের প্রতি, উনি যদি এই কমিটমেন্ট ভঙ্গ করে, তাহলে উনি ব্যক্তি হিসাবে লুজ করলো। উনি যতটুকু গেইন করেছেন, 2 বছরে দেশের হাল ধরেছেন, অনেক সংস্কার কার্যক্রম পরিচালনা করেছেন, এই সময় সেটা লুজ করবেন। নাম্বার 3 হচ্ছে, আপনি মনে করছেন উনি শুধু গেইন করেছেন না, ডেফিনেটলি সমালোচনা আছে। উনি যতটুকু করা দরকার ছিল ততটুকু হয়তো করতে পারেন নাই, বা এক্সপেকটেশন অনেক বেশি ছিল, সেটা হতে পারে। কিন্তু যেই জায়গা থেকে আমরা উঠে এসেছি, সেটা নিঃসন্দেহে উনি ছাড়া আমি মনে করি না অল্টারনেটিভ হাল ধরার মতো এই সময়টাতে, ক্রাইসিস মুহূর্তে হয়তো অন্য কেউ এত ভালো করতে পারতো না যতটা উনি ভালো করছে। তবে এখন যদি এই নির্বাচনটা যদি পেছায়, যেটা জাহিদ ভাই একটুখানি ইঙ্গিত দিলেন যে পেছালে কেউ বেনিফিটেড হবে কিনা, আমি মনে করি না কেউ বেনিফিটেড হবে না। কারণ দেশের মধ্যে কেওয়াস তৈরি হবে, যেটা ডক্টর ইউনূসের জন্যও ভালো হবে না, বিএনপির জন্যও ভালো হবে না, জামাতের জন্যও ভালো হবে না, কারোর জন্যই ভালো হবে না। আমি মনে করি এখানে নির্বাচনটা হবে এবং হয়ে যাওয়াটাই যথোপযুক্ত। তবে তারেক রহমান সাহেবের আশঙ্কার জায়গাটা আমি যদি বলি, যে যেমন তারেক রহমান সাহেব যখন দেশে আসবেন, 5 আগস্টের পরে সবাই এক্সপেক্ট করেছিল যে হাসিনার পতনের পর উনি দেশে আসবেন, তারপর উনি মামলা বা অন্যান্য ইস্যুজে আসেননি, এরপরে মামলা শেষ হয়ে যাওয়ার পরেও সিকিউরিটি কনসার্নে আসেননি। অনেক দিন পর্যন্ত ওনার সিকিউরিটি কনসার্নগুলো কিন্তু উনি বলেছেন যে মারাত্মক রকমের সিকিউরিটি কনসার্নে আছে, তো যেটাতে মনে হয়েছে যে ওনাকে হয়তো হত্যা করতে পারে, বা ওনার যে একদম বুলেট প্রুফ বাস লাগবে, গাড়ি লাগবে, এ ধরনের প্রিপারেশান নেওয়া হচ্ছিল। খুবই আতঙ্কের একটা পরিবেশ তৈরি করা হচ্ছিল, কিন্তু আসলে বাস্তবে আমরা দেখলাম যে সেরকম আতঙ্কিত হওয়ার মতো কিছু আসলে নেই। উনি আসছেন এবং সারা দেশে ট্রাভেল করছেন, গণসংযোগ করছেন। একটু থামাই ডক্টর শিবির, আমি একটু জনাব মজুমদার সাহেব, আপনার কাছে প্রথম প্রশ্ন হচ্ছে যেটা ডক্টর জাহিদ বলছিলেন, ধরেন নির্বাচনকে কোনো একটা রাজনৈতিক শক্তিও যদি বাধাগ্রস্ত করার চেষ্টা করে, সেটা আসলে সম্ভব কিনা, যদি না প্রশাসন, যারা নির্বাচনটা অনুষ্ঠান করে, তাদের সক্রিয় সহযোগিতা না থাকে। সক্রিয় সহযোগিতা থাকলে কি কি করা যায় প্রশাসনে, সেটা আমরা দেখেছি, সেটা 14-তে, 18-তে, 24-এ দেখেছি। ফলে আপনি আসলে কি মনে করেন যে প্রশাসনের, আজকে আমরা দেখলাম যে কেউ এটাও বলছেন যে, বিশেষ করে একটা জরিপের কথা আপনাকে একটু মনে করে দিতে চাই, বিআইজিডি ব্র্যাকের তাদের একটা প্রতিবেদন বলছে সংস্কারের যে উদ্যোগ, সেই উদ্যোগে বাধা যারা দিয়েছে তারা হচ্ছে ডিপ স্টেট।
বিশেষ করে প্রশাসনের একটা অংশ, এবং তারা সেই বাধাটা নির্বাচনের পরেও হয়তো অব্যাহত রাখবে। আপনি নিজে প্রশাসনে ছিলেন, ফলে আপনি ভালো বলতে পারবেন। ফলে এই ডিপি স্টেট বা প্রশাসনিক অঙ্গ এবং সেই সঙ্গে ভোট বাধাগ্রস্তের চেষ্টা, এই দুটার কোনো আন্তঃসম্পর্ক খুঁজে পান কিনা? আপনাকে ধন্যবাদ আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য। তো আমি উইনস্টন সার্সিলের একটা কথা দিয়ে শুরু করতে চাই। তিনি বলছিলেন যে রাজনীতিতে অবাস্তব অনেক কথা বলা বলি হয়, এটা রাজনীতির সংস্কৃতি। তো তারেক রহমান সাহেব যেটা বলছেন, আমি ওনার প্রতি শ্রদ্ধা রেখেই বলছি, হয়তো ওনার কাছে এরকম কোনো তথ্য থাকতে পারে, আবার এটা হয়তো রাজনীতির কথাও হতে পারে যে সরকারকে এটা চাপে রাখার জন্য যাতে নির্বাচনটা সুন্দরভাবে হয়। তো এখানে যে আমি 91 ইলেকশনের সাথে জড়িত ছিলাম সরাসরি, 96-তে সরাসরি জড়িত ছিলাম, 2001-এ আমি রিটার্নিং অফিসার ছিলাম। তো 3টা ইলেকশন একেবারে আমি হাতে ধরেই করেছি। তো এখানে নির্বাচনের মেইন শক্তি হলো সরকার। আমরা নির্বাচন কমিশন বা একে ওকে যত কথাই বলি, জি, সরকার আরো ভালো করে বলে সিভিল প্রশাসন, এই তো সরকার, মেইনলি সরকার। জাস্টিস শাহাবুদ্দিন সাহেবের দিকে যদি তাকান, হাবিবুর রহমান সাহেবের দিকে যদি তাকান, লতিফুর রহমান সাহেবের দিকে যদি তাকান, তাইলে আপনি দেখেন মেইনলি সরকার। সবাই তাকাই থাকে, জনগণ, রাজনৈতিক দলগুলো, প্রশাসন, সবাই সরকারের দিকে তাকাই থাকে যে সরকার কি চায়। তো যেহেতু জাস্টিস শাহাবুদ্দিন, হাবিবুর রহমান সাহেব, তাদের প্রতি আস্থা ছিল যে না, তারা নিরপেক্ষ লোক, তারা কোনো এদিক ওদিক করবে না। তো ওই আস্থাটার কারণে একটা লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি হয়ে যায়, এবং এটা বলাও লাগে না, জাস্ট তাদের ইমেজ, তাদের ব্যক্তি ইমেজ। আচ্ছা, তো আপনার এখনও সরকার যেহেতু কমিটেড, সরকার বলতে ধরেন আমি প্রফেসর ইউনূস সাহেব, হিজ হেড অফ দ্য গভর্নমেন্ট, তার যে কমিটমেন্ট যে তিনি নির্বাচন করবেনই। আর প্রশাসনের কথা যেটা বলছেন, আসলে প্রশাসন এবং রাজনীতি মিলে যদি সিন্ডিকেটটা হয়, দুইটা মিলে হয়, একা হয় না। এবং এখানে লিডিংটা থাকে রাজনীতি। আর সরকারের তো কোনো রাজনৈতিক দল নাই না, এখন দল নাই, এই তো আমি সেটাই বলছি। তো এখন দল নাই, কিন্তু তারপরেও সিন্ডিকেট একটা নাই এটা বলা যাবে না। কিন্তু ধরেন কিছু লোকের মাখামাখি, ঘনিষ্ঠতা, তারপরে সেক্রেটারি নিয়োগের সময় নিজের পছন্দের অপছন্দের লোক খোঁজা, এখনও কিন্তু এটা আছে। আঞ্চলিকতা প্রীতি, আত্মীয়তা প্রীতি, বুক চেনাচেনি, এটা কিন্তু এই সরকারের আমলে, পলিটিক্যাল সরকারের আমল থেকে কোনো অংশে কম হয় নাই। কিন্তু হলেও রাজনৈতিক আমলে যেরকম শক্তিশালী থাকে, এখন সেরকম এটা আছে আমি মনে করি না। তো আমার মনে হয় ইলেকশনটা হয়ে যাবে, এবং এখানে যেই দুর্বল দিকগুলো 91, 96 বা 2001-এর সাথে যদি আমি তুলনা করি, ওই সময় সরকার প্রধানদের যে একটা শক্তিশালী অবস্থান ছিল যে না, এরা মানে খেয়ে ফেলবে বা নিজেরা অন্যের পেটে ঢুকে যাবে, কিন্তু এদিক সেদিক নড়বে না। কিন্তু এই সরকারের এই ইমেজটা ধরে রাখতে পারে। হ্যাঁ, এই সরকার দোদুল্যমান হয়েছে নানা সময়, একবার এই দিকে হেলছে, একবার ওই দিকে হেলছে, তাদের ক্রেডিবিলিটির অভাব আছে। এই কারণে আইনশৃঙ্খলা পরিস্থিতিটা সোজা হচ্ছে না। কারণ আপনি দেখেন, বিচারপতি শাহাবুদ্দিন সাহেব 2জন চিফের কে চাকরিচ্যুত করেছিলেন, একটু আওয়াজ হয় নাই, কেউ টেরও পায় নাই। তো এটা হি ওয়াজ জাস্টিস শাহাবুদ্দিন, দ্যাটস ওয়াই হি কুড। তো এখন যে কোনো কারণে প্রফেসর ইউনূস হয়তো ব্যক্তি হিসাবে ওনার থেকে কম না, কিন্তু রাষ্ট্রের প্রধান নির্বাহী হিসাবে ওই জায়গাটায় উনি পৌঁছতে পারেন নাই, পৌঁছাতে পারেন। তো আমার মনে হয় ইলেকশনটা হয়ে যাবে। জি, ডক্টর জাহিদ, আপনার কাছে দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে ভোটের মাঠে এই যে ধরেন যারা বিভ্রান্ত করার চেষ্টা করবে তাদেরকে গুপ্ত বলবেন, এই গুপ্ত শব্দটার উদ্ভব হচ্ছে মূলত 5 আগস্টের পরে। এখন এটা উনি শীর্ষ নেতা, উনি বলছেন, আবার তার প্রত্যুত্তরে জামাতের আমির সাহেব বলছেন যারা পালিয়েছিল তারাই আমাকে আপনাকে গুপ্ত বলে। উনি যদি তারেক রহমানকে মিন করে বলেন, তারেক রহমান তো পালাননি, উনাকে চিকিৎসার জন্য যেতে হয়েছিল, উনি 18 বছর দেশে ফিরতে পারেননি। ফলে এই যে কাদা ছোড়াছুড়ি, এই গুপ্ত বিতর্ককে আসলে এইটা কি তারা আসলে সত্যি সত্যি এটা পলিটিক্যাল দ্বন্দ্ব, নাকি এটা আসলে ভোটে যেহেতু আওয়ামী লীগ সহ কয়েকটি রাজনৈতিক দলের অংশ নেওয়ার সুযোগ নাই, ফলে কেউ কেউ বলছেন যে এটা ভোটের মাঠটাকে একটু জমজমাট করার জন্য একটা পরিকল্পিত অংশই কিনা? জমজমাটের বাইরেও একটা ইস্যু আছে, সেটা হলো দলগুলো পরস্পরকে আক্রমণ কথাটা খুব নেগেটিভ অর্থে বলছি না, তারা একজনকে চাপ প্রয়োগ করবেই। যেমন ধরুন সাম্প্রতিক সময়ে জামাতের
নেগেটিভ পয়েন্টসের মধ্যে পারসেপশনগতভাবে, মানে কোনো কিছু পলিটিক্সে কিন্তু পারসেপশন ম্যাটার করে, বাস্তবে এটা কতটুকু সেটা ইস্যু না, পারসেপশন ম্যাটার্স। তো এখন এই পারসেপশন আছে যে জামায়াতে ইসলামীর অনেক সদস্য, ছাত্র শিবিরের অনেক সদস্য অন্য দলের মধ্যে গিয়ে, আওয়ামী লীগের মধ্যে গিয়ে সারভাইভ করেছেন। দেখুন, আওয়ামী লীগের সময় একটা দল করা সবসময় সহজ ছিল না। আপনি লুকিয়ে থাকতে হতে পারে, বিএনপির লোকজন লুকিয়ে পালিয়েছিল। বিশেষ করে আমার ক্লিয়ারলি মনে পড়ে 22 সালের শেষ থেকে 23 সাল পুরোটা যখন আন্দোলন হচ্ছে, গ্রেফতার এড়ানোর জন্য কিন্তু অনেকে বিভিন্ন জায়গায় ধান খেতে চরে লুকিয়েছিলেন। এটা একটা জিনিস। আরেকটা হচ্ছে আপনি আপনার পরিচয়টাকে প্রিটেন্ড করছেন অন্য পরিচয় হিসাবে। সেটা মানে এই যে ধর্মের ভাষায় এটাকে মুনাফেকি বলে, যে আপনি লুকালেন আপনি যুদ্ধের সময়, সেটা একটা জিনিস। আপনি আপনার এক্সিস্টেন্স, আপনার পরিচয়, আপনার আইডেন্টিটি আপনি ছেড়ে দেননি, আর ওটা হলো এইরকম। তো জামাতের বিরুদ্ধে যে অভিযোগটা এসছে, পারসেপশন এসছে কিছু কিছু ঘটনার পরিপ্রেক্ষিতে, বিশেষ করে ছাত্র শিবিরের অনেকে এইভাবে সার্ভাইভ করেছেন বলা হচ্ছে। শুধু সার্ভাইভ করেছেন না, এমন অভিযোগ পর্যন্ত আছে বুয়েটে আবরার ফাহাদকে যারা পিটিয়ে হত্যা করেছে ছাত্রলীগ, তাদের মধ্যে কয়েকজন ছাত্র শিবির ছিল। এর একটা সার্কামস্টেন্সিয়াল এভিডেন্স হিসেবে বলা হয় মিস্টার শিশির মনির 3 জনের লয়ার হয়েছেন হত্যাকারীদের মধ্যে। এই ধরনের অভিযোগগুলো, আমি আবারও বলছি, এই পারসেপশনগুলো আছে। কারণ তার মতো একজন মানুষ যিনি ছাত্র শিবিরের বড় নেতা ছিলেন, উনি আমাদের সাথে এত কানেক্টেড, তিনি ছাত্রলীগের 3 জনের মামলা করছেন। মামলা করা যায়, মামলা করা যাবে না তা না, কিন্তু ওই সব ঘটনার ফলে এই পারসেপশন হয়েছে। এখন যেটা হয়েছে, জনাব তারেক রহমান সেটাকে ব্যবহার করতে চেষ্টা করছেন। আর আমি মনে করি জেনজিরা যেহেতু এবার একটা খুব বড় অংশের ভোটার্স, বা আমরা যদি চিন্তা করি জেনজি আরো বাড়িয়ে যদি দেই 35 এবং তার নিচে, তাহলে প্রায় 5 কোটি ভোটার। সো এদের যে ভাষা, এই গুপ্ত ভাষাটা কিন্তু এখন সোশ্যাল মিডিয়াতে খুব ট্রেন্ডিং হয়েছে, তিনি সেটা ব্যবহার করতে চেয়েছেন। জামাতের আমিরও জবাব দিয়েছেন, ফাইন। জাস্ট একটা জিনিস আমি মনে করি, জামাতের আমির যেই অর্থে গুপ্ত বলা হয়, উনি কিন্তু বলেছেন যে উধাও হয়ে গুপ্ত হয়েছে, ওটাকে আসলে গুপ্ত বলা হচ্ছে না। জনাব তারেক রহমানও প্রকাশ্যেই ছিলেন, উনি কোথায় আছেন কি করেন জানতেন, এবং উনি বাধ্য হয়েছিলেন। বিএনপির কিছু লোক ফর দ্য টাইম বিং গ্রেফতার এড়ানোর জন্য, নির্যাতন থেকে বাঁচার জন্য তারা পালিয়েছিলেন। কিন্তু জামাতের নিয়ে যে অভিযোগ, জামাতকে নিয়ে, এই অভিযোগটা আবার বিএনপির দিকে নেই। তবে দুই পক্ষ যা করছে, আমি বারবার বলছি, নির্বাচনের মাঠে এটুকু তো হতে হবে, এটুকু হওয়া খুব স্বাভাবিক। ডক্টর শিবির, এই কথাগুলো কি নির্বাচনের মাঠে আমাদের ধরেন নির্বাচনী কালচারে, সেদিন একজন আলোচক বলছিলেন, সাংবাদিক আলতাফ পারভেজ, যে যেদিন নাসরুদ্দিন পাটোয়ারিকে ডিম ছোড়া হলো, ডিম ছোড়া নিয়ে আমরা কত আলোচনা করছি, কিন্তু আমাদের সিটি কর্পোরেশন নির্বাচনে, ওয়ার্ড কাউন্সিলর নির্বাচনেও মানে লাশ পড়াটা খুবই স্বাভাবিক ঘটনা ছিল একটা সময়। ফলে এই যে গুপ্ত নিয়ে যে বিতর্ক, এবং তাতে 2 দলের একদম প্রধান নেতা কথার বান ছুটছেন, সেগুলো আসলে কি নির্বাচনটাকে খানিকটা তরুণদেরকে উজ্জীবিত করা? ডাক্তার জাহিদ বললেন সেরকম। একটা জিনিস একটু যোগ করে দিই, ইভেন 2 নেতার কেউই কোন দলের নাম বলছেন না, ব্যক্তির নাম বলছেন না, মানে আমরা এতটাই শালীনভাবে করছি। আমি এটার জাহিদ ভাইয়ের সাথে, মানে এটা একটা পজিটিভ দিক বলি, যে একটা ইতিবাচক দিক হচ্ছে নির্বাচনে তো দেখেন এইসব শব্দ টব্দ এগুলো না হলেও কোনো না কোনো ফর্মে একজন আরেকজনকে আক্রমণ করবেন বা প্রতিযোগিতামূলক কথাবার্তা বলবেন, সেটা থাকবেই। তো আমি এটাকে পজিটিভ এই অর্থে দেখি যে বাংলাদেশে যে এখন আওয়ামী লীগ নাই, এটা নিয়ে অনেকে অনেক কথা বলতে চেয়েছিল যে আওয়ামী লীগ না থাকলে একটা তাৎপর্যপূর্ণ ইলেকশন হবে না, অথবা একটা জমজমাট ইলেকশন হবে না। সেই জিনিসটা আসলে এর মধ্য দিয়ে শেষ হয়ে গেছে, যে বিএনপি এবং জামাত একে অপরকে তাদের প্রতিপক্ষ হিসাবে বিবেচনা করছে, এবং দেশবাসী, জনগণ, ভোটাররাও এই 2 পক্ষকেই প্রতিপক্ষ হিসাবে মনে করে নির্বাচন করছে। সো এটা আমি মনে করি ওই যে আওয়ামী লীগকে ইতিহাসের পাতা থেকে নাই হয়ে যাওয়া বা গন কেস হয়ে যাওয়ার ব্যাপার, সেটা একটা পজিটিভ জায়গা। আর দ্বিতীয়ত হচ্ছে যে আমরা দেখেন, এই যে আমি কি বলে আমার প্রতিপক্ষকে আক্রমণ করব, এই জায়গাটায়, এবং আমি যে শব্দগুলো ব্যবহার করছি, এটা আমার যে দলীয় নেতাকর্মীরা আছে তাদের উপর কি প্রভাব পড়বে, এবং এটার সুদূর প্রসারী প্রভাব কি হতে পারে, এই জিনিসগুলো নেতৃত্বের পর্যায়ে চিন্তা করা দরকার আছে। এখন ধরেন তারেক রহমান সাহেব বলছেন গুপ্ত, অথবা উনি প্রথমে বলছেন যে অন্য দলের মানুষজনকে বলছেন যে আপনারা গুপ্ত, আমাদের দলের কেউ গুপ্ত ছিল না। ওকে, ফাইন, একটা রেটরিক উনি বলছেন। আবার উনি ওনারই আরেকটা প্রোগ্রামে ওনার দলের কর্মীদেরকে ইঙ্গিত করে বলছেন এই গুপ্ত গুপ্ত, যে এখন স্লোগান দিবে সে গুপ্ত। তার মানে হচ্ছে যে কোনোভাবে যদি কোনো কিছু ভায়োলেশন করে দলের মধ্যেও, তাহলে আমি তাকে বলবো গুপ্ত। এবং তারেক রহমান থেকে হয়তো অনুপ্রাণিত হয়েই আমি শরীয়তপুরের একজন এমপি ক্যান্ডিডেটকেও বলতে শুনেছি যে তার দলের নিজের কর্মীদেরকে, যাদের উপর তিনি অসন্তুষ্ট হচ্ছেন, যে তোমরাও মনে হয় গুপ্ত, তোমরা জামাতের এজেন্ট বা এরকম। এটার কনসিকুয়েন্স যেটা হতে পারে,
অতীতের আমলে আমরা যেটা দেখেছি যে ইভেন ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে যদি কোনো সংঘর্ষ হয় বা কোনো ধরনের মনোমালিন্য তাদেরকে হয় জামাত শিবির বলা হয়। তখন অপর পক্ষকে জামাত শিবির জঙ্গি বা এটা ট্যাগ দিয়ে সে কিন্তু টর্চার করে, এ ধরনের ঘটনা ঘটেছে। এখন বিএনপি যদি এটা কন্টিনিউ করে এবং একদম টপ লেভেল থেকে এটার ক্ষতির কারণ হতে পারে যেটা যে বিএনপি একটা বড় দল, তাদেরও তো অন্তর্কোণ দল থাকে, অলরেডি আছে, বিদ্রোহী পক্ষ আছে, এরকম তখন যেটা হবে যে এটাই এক পক্ষ আরেক পক্ষের বিপক্ষে ইউজ করবে এবং এক পক্ষ আরেক পক্ষকে হত্যা করার সম্মতি উৎপাদন করার কাজে এটা ব্যবহার করবে। এটা একটা ক্ষতিকর কারণ। আমি মনে করি আপনার কাছে এই ইস্যুতে আপনার যে কথাটা শুনতে চাই সেটা হচ্ছে যে ধরেন রাজনীতিতে এরকম রেটরিক, পাল্টা রেটরিক সেটা হতেই পারে, কিন্তু এইটা যদি শীর্ষ নেতারা বলেন তাহলে যেটা একটু আগে ডক্টর শিববীর বলার চেষ্টা করছিলেন, এইটাকে একদম তৃণমূল পর্যন্ত একটা নেতিবাচক বার্তা নিয়ে যায় কিনা, অথবা ধরেন তারেক রহমান সাহেব বা শফিক সাহেব যে জনসভায় থাকছে সেখানকার শৃঙ্খলাবোধ আর পঞ্চগড়ের একটা উপজেলায় দলের সমাবেশের শৃঙ্খলাবোধ বা মাত্রা নিশ্চয়ই একই রকম না। ডেফিনেটলি। এবং উনি যেটা বলছেন আমি এটা সমর্থন করি যে শীর্ষ নেতারা যদি কোনো কথা বলেন তাইলে সেটা অন্যদেরকে ভায়োলেন্সের দিকে যাইতে, লাগালাগের দিকে যাইতে উৎসাহিত করে। এবং মনে করেন রাস্তা দিয়ে দুইজন যাচ্ছে, একজন যদি আরেকজনকে গুপ্ত বলে গালি দেয় তাহলে কিন্তু মারামারি লাগতে পারে। ওখানে আপনার দুইজন হয়তো পাঁচজন আছে, পাঁচজনে মারামারি করে ফেললো, তো এটার একটা ব্যাড এফেক্ট থাকে। তবুও আমি বলবো জাহিদ সাহেব যেটা বলছেন যে আমাদের রাজনৈতিক নেতারা এবার অনেকটা সহনীয়, অনেকটা শালীন। এই রাজনীতিতে এইটুকু হবেই, কিন্তু সমস্যা হচ্ছে দুইটা। একটা হলো যেটা বলছেন যে সিনিয়র লিডাররা এমন কোনো কথা বলা উচিত না যেটা নিচের দিকে গিয়ে ভিন্নভাবে ব্যাখ্যা হবে, এক। আর দুই নম্বর, আইনশৃঙ্খলা পরিস্থিতিটা আমরা যদি এভাবে ধরি যে আমাদের আগে 3টা কেয়ারটেকার গভর্নমেন্ট ছিল আর 2টা ইন্টারিম, কারণ ফখরুদ্দিন সাহেবেরটাকেও কেয়ারটেকার বলা যাবে না, কারণ ওইটা নর্মালি সংবিধান অনুযায়ী আসে নাই। হ্যাঁ হ্যাঁ, 91-এরটা হলেও সাংবিধানিক না হলেও ওইটাকে বলা যায়, কারণ ওইটা ঐক্যমতের ভিত্তিতে, এবং সেখানে কোনো দ্বিমত বা ভিন্ন মত কিছু ছিল না, এবং অল্প সময়ের মধ্যে উনি ইলেকশন দিয়ে দিয়েছেন, 3 মাসের মধ্যে উনি ইলেকশন দিয়ে দিয়েছেন। তো বিশেষ করে আমরা 5টা যদি ধরি যেভাবেই হোক, 5টার মধ্যে এইবার আইনশৃঙ্খলা পরিস্থিতিটা একটু বেশি খারাপ, সবচেয়ে খারাপ, যে খুন খারাপই কিন্তু প্রচুর হচ্ছে। তো এটা ধরেন যদি ইলেকশনের আগে শক্ত হাতে নিয়ন্ত্রণ করা না যায় তাইলে ইলেকশনের দিন এটা মনে হইতে পারে না খুন খারাপই তো এমনিও হচ্ছে, আর এখানে হইলে অসুবিধা কি। তো এটা 2টা সমস্যা, যে এই কথাগুলো নিচের দিকে গিয়ে আপনার এইটা এফেক্ট হইতে পারে, আর আপনার আইন শৃঙ্খলা পরিস্থিতিটাকে সরকারকে যেভাবে হোক নিয়ন্ত্রণ করতে হবে। আমরা একটা বিরতি নিই। ডক্টর জাহিদ, সরকারের কিছুদিন আগে উপদেষ্টা ছিলেন আসিফ মাহমুদ সজীব ভুইয়া, তিনি এখন এনসিপির প্রধান নির্বাচনী সমন্বয়ক বটে। উনি বলছেন যে সেটেলমেন্টের একটা নির্বাচনের শঙ্কা তিনি করছেন। আমি জানি না এই সেটেলমেন্টের বাংলা করলে এটাকে পাতানো নির্বাচন বলবো নাকি পরিকল্পিত বলবো নাকি বন্দোবস্তের নির্বাচন বলবো। উনি যেহেতু প্রশাসন যন্ত্রের সঙ্গে খুবই কানেক্টেড এবং স্থানীয় সরকার মন্ত্রণালয় তিনি চালিয়েছেন, সরকারের খুবই প্রভাবশালী উপদেষ্টা ছিলেন, উনি যখন নির্বাচনের 10 দিন আগে এই কথা বলেন এবং তার পরিপ্রেক্ষিতে 11 দলীয় জোট কঠোর সিদ্ধান্ত নিতে প্রস্তুত আছে বলে জানান, তখন শুরুতে যে প্রশ্নটি করেছিলাম যে কোনো মহল নির্বাচনকে বাধাগ্রস্ত করার তারেক রহমানের যে আশঙ্কা, এই দুটার মাঝে কোনো যোগসূত্র দেখেন কিনা সেটি নিয়ে কথা বলতে চাই। দর্শক, তার আগে ছোট্ট একটা বিরতি। দর্শক, আরেকবার স্বাগত 24 ঘন্টায়। সেটেলমেন্টের নির্বাচন হচ্ছে, এনসিপি নেতা আসিফ মাহমুদের এই শঙ্কা নিয়ে ডাক্তার জাহিদ আপনার কাছে শুনতে চাই যে এই সেটেলমেন্টের নির্বাচন যদি হয় এবং আসিফ মাহমুদ যখন এটা বলেন এইটা আসলে কি মানে, এবং সেটি হলে 11 দলীয় জোট কঠোর সিদ্ধান্ত নিতে প্রস্তুত। এখন জোটই আছে 2টা, বিএনপি নেতৃত্বাধীন একটা জোট আর একটা 11 দলীয় জোট মানে জামাতের নেতৃত্বাধীন। ফলে এই হুমকি বা এই ধাক্কা নির্বাচন কমিশন এবং নির্বাচন কিভাবে সামলাবে আসলে? মানে প্রথম কথা হচ্ছে উনি কেন বলছেন এটা, 3টা কারণ আমি খুঁজে পাই। উনি অনেক দিন বলছেন, এর আগেও একবার বলছেন নির্বাচনে আমরা থাকবো কিনা, জামাত ইসলামী নির্বাচন কমিশন পক্ষপাত দুষ্ট হয়ে গেছে বলছেন। 3 নম্বর কারণটা আগে বলি, এবং আমি আশা করি এই সংখ্যাটা আর নাই, যে এরকম করতে করতে একদিন আপনি নির্বাচন ছেড়ে চলে আসবেন। নির্বাচন বাতিল করে দিলে কি হবে, আপনাকে তো গ্রাউন্ড তৈরি করতে হবে। আমি কিন্তু আগেই বলেছিলাম ইত্যাদি ইত্যাদি, তারেক রহমানকে চেয়ারে বসিয়ে দেন, এসব বলা হচ্ছিল। সো ওই গ্রাউন্ড তৈরি করার জন্য আমরা সবাই একমত, এখন না, এর আগেও আমরা মনে করেছি নির্বাচন থেকে আসলে কেউ
পিছিয়ে আসার সুযোগ নেই। সুযোগ নেই। বাংলাদেশ যে অজানা গন্তব্যের দিকে যাবে এই রিস্ক কেউ নেবে না এবং প্রত্যেকে সাফার করবে। বাকি যে দুটো কারণ, এই দুটো কারণের মধ্যে দুটোই এফেক্টিভ মনে করি। দেখুন, ইতিহাসে এই প্রথমবারের মতো এত ভারসাম্যহীন নির্বাচন হচ্ছে, এটা আমার মতামত। মানে আপনারা কেউ বলতেই পারেন জামাত সরকার গঠন করতেও পারে, আমি মনে করি না, ফুল স্টপ। এটা আমার অপিনিয়ন বলছি। 2001 সালে আওয়ামী লীগ 62টা সিট পেয়েছিল, কিন্তু ওই নির্বাচনের কথা আমার ক্লিয়ারলি মনে আছে। ওই নির্বাচনে এটা বলে দেওয়া যায় না যে নির্বাচনের ফল এমন হচ্ছে, মনে হচ্ছিল একটা কম্পিটিটিভ নির্বাচনই হবে। সমস্যা হয় যখন এত আগে আপনি জেনে যান কোন দলটা জিততে যাচ্ছে ফেয়ার নির্বাচনেও, তখন প্রশাসনের কিন্তু প্রবণতা থাকে ওই দল বলুক না বলুক ও নিজেই অ্যালাইন হয়ে যাবে, নিজ দায়িত্বে অ্যালাইন হয়ে যাবে। অন্তত কিছু লোক এদেরকে চাপ প্রয়োগ করা কিন্তু উচিত। এনসিপির, জামাতের এটা ঠিক আছে এবং আমি এটাকে খুবই সমর্থন করি। একটা জায়গায় যাতে এই ঘটনা না ঘটে। আমরা এই বাংলাদেশ অন্য অনেক সংস্কার জানি না, আমি প্রায় বলি যে একটা সংস্কার করতে হবে, অন্তত নির্বাচনটা ঠিক করতে হবে। রাইট। এটা করলে আমাদের অনেক সংস্কার হয়ে যাবে। আচ্ছা, আরেকটা কারণও তাদের থাকতে পারে আমি মনে করি, সেটা হচ্ছে এরকম, প্রত্যেকটা দল যারা নির্বাচনে পার্টিসিপেট করে তাদের জিতবো বলে একটা ইলুশন তৈরি করতে হয়, এটা জরুরি। দেখবেন জামাত এবং অন্তত NCP নেতা কর্মী সমর্থকদের মাঝে, ভোটারদের মধ্যেও। জি। কেন? সুইং ভোটার যাদেরকে আমরা বলি, তাদের প্রবণতা হচ্ছে উইনিং পার্টির ক্যান্ডিডেটকে ভোট দেয়া, কারণ সে মনে করে উইনিং পার্টির ক্যান্ডিডেট না হলে তার এলাকায় উন্নয়ন হবে না, বা ভোটটা নষ্ট হবে। ভোটটা নষ্ট হবে। সেটা যদি ঘটে তাহলে আপনাকে একটা ইলুশন তৈরি করতে হবে, তো জিতে যাচ্ছি। সো জামাত অনলাইনে অফলাইনে সেই ইলুশন তৈরি করছে। নির্বাচনের পর যদি দেখা যায় ফলাফল সেটার কাছাকাছি কিছু হয়নি, তখন তো তাকে রাজনীতি করতে হবে। রাজনীতির তো একটা একটু অজুহাত, এগুলো রেটরিক হবে। আমি জানি যে ফলাফলই হোক তারা পার্লামেন্টে যাবেন, ভালোভাবেই পারফর্ম করবেন, কিন্তু তখন বলবেন আমরা আগেই বলেছিলাম যে এখানে সেটেলমেন্টের নির্বাচন হয়েছে, তারা ওইদিকে ঝুঁকে গেছে। এটাকেও আমি খারাপভাবে দেখি না। এগুলো রাজনীতিতে এইটুকু জি হয়। জি। ডক্টর শিবির আহমেদ, আপনিও কি সেটেলমেন্টের নির্বাচন নিয়ে আসিফ মাহমুদ, সজীব ভুঁইয়ার যে আশঙ্কা সেটাকে এইভাবে ব্যাখ্যা করেন না অন্য না, কিছু? আমি এখানে সেটেলমেন্টের নির্বাচন বা আমি একটা পয়েন্ট জাহিদ ভাই ঠিক বলেছেন যে অনেকেই প্রশাসনের মধ্যে কেউ কেউ মনে করছে যে বিএনপি হয়তো ক্ষমতায় চলে আসবে। সে কারণে যেটা হয় বাংলাদেশ এবং গত 15 বছরে আমরা যেহেতু ওই যে ক্ষমতাসীন দলকে তেলানো বা তাদের সাহচর্যে থাকার একটা অভ্যাস তৈরি হয়েছে নানানভাবে, এটা শুধু প্রশাসনের মধ্যে না, ইভেন বিশ্ববিদ্যালয় শিক্ষকদের মধ্যে, মিডিয়াতে। তো এই প্রবণতাটা লক্ষ্য করা যাচ্ছে। ইভেন মিডিয়াতেও এটা আপনি লক্ষ্য করবেন যে মিডিয়ার মানুষজনও কিন্তু হয়তো তারেক রহমানের ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করছে, ব্যবসায়ীদের মধ্যে কেউ কেউ ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করছে। এটা হতে পারে যে নির্বাচনে একটা ইমব্যালেন্স তৈরি করতে পারে, পক্ষপাতিত্বের ক্ষেত্রে একটা বায়াসনেস তৈরি করতে পারে। তো ওই জায়গা থেকে যদি আমি এটাকে দেখি তাহলে জামাত বা এনসিপি সহ তাদের জোট শক্তভাবে এটা নিয়ে নির্বাচন কমিশনে অভিযোগ করা এবং ব্যবস্থা নেওয়ার ব্যাপারে বলা দরকার সরকার এবং নির্বাচন কমিশনকে। তবে জাহিদ ভাই যেটা বলছেন যে এবারে নির্বাচনটা ভারসাম্যহীন, এটা ওনার মতামত, পার্সোনাল ওপিনিয়ন উনি বলছেন, আমি অতটা ভারসাম্যহীন মনে করি না। আমার কাছে মনে হচ্ছে নির্বাচন খুবই কম্পিটিটিভ একটা নির্বাচন হবে। এটা যদি এই নির্বাচনটা যদি 5 আগস্টের পরপর 3 মাস পরে হতো তাহলে জাহিদ ভাইয়ের কথা সত্য ছিল যে মেজরিটি আসন বিএনপি পেত এবং একটা ইমব্যালেন্স থাকতো। কিন্তু গত 1.5 বছর পরে এসে নির্বাচন হওয়ার কারণে এখন মানুষের পারসেপশন যেটা, মানুষ কিন্তু সবসময় ইনকামবেন্ট গভর্নমেন্ট যারা পাওয়ারে থাকে তাদের এগেনিস্টে ভোট দেওয়ার একটা টেন্ডেন্সি থাকে। তো এখন তো বিএনপি ক্ষমতায় নাই, কিন্তু মানুষের পারসেপশনে আসলে বিএনপি ক্ষমতায়। মানুষ ক্ষমতায় দেখে কিভাবে, যারা এতদিন বলেছে যে নির্বাচন পেছানো হচ্ছে একটি বিশেষ দলকে সুবিধা দেওয়ার জন্য, সেই সুবিধাটা জামাত আলটিমেটলি পাচ্ছে না। নির্বাচন পিছিয়ে তো জামাত পাচ্ছে, নির্বাচন পিছানোর কারণে সেটা বলছেন যে ওই 5 আগস্টের পরপর হলে। হ্যাঁ, আমি ওই পয়েন্টে বলছি যে নির্বাচনের এই যে গত 1.5 বছরে কেন মানুষ এখন বিএনপিকে ক্ষমতাসীন দল বলছে, যে অর্থে বলে যে ক্ষমতায় থাকলে জামাত সুবিধা পাচ্ছে, আমি সেই অর্থে বলছি না যে প্রশাসন যন্ত্র বা সরকার সুবিধা দিচ্ছে, সেটা না। আমি বলছি বিএনপির জন্য এটা ক্ষতি হলো নির্বাচনটা দেরি হওয়াতে, যে মানুষ এখন ধরে নিচ্ছে যে বিএনপি ক্ষমতায়, এবং মানুষের যে সাধারণ টেন্ডেন্সি ক্ষমতাসীন দলের বিপক্ষে ভোট দিতে হবে, সেই ভোটটা এখন বিএনপির বিপক্ষে যাবে। কেন? কারণ মানুষ 5 আগস্টের পরে দেখলো যে 5 আগস্টের আগে যারা বিভিন্ন জায়গায় চাঁদাবাজি করতো, কারণ বাজার দখল করে রাখতো, সেই জায়গাগুলো আওয়ামী লীগ চলে যাওয়ার পরে বিএনপির লোকেরা এসে, যুবদলের লোকেরা এসে দখল করেছে। তো মানুষের কাছে ক্ষমতাটা আসলে কি, কেউ উপরে পাওয়ারে বসে আছে সে না, মানুষের কাছে ক্ষমতা হচ্ছে তার চোখের সামনে কাকে তার চাঁদা দিতে হয়, কার ধমক সে শুনতে হয়,
কাকে ওই সালাম দিয়ে তাকে চলতে হয়, কার কাছে নতজানু হয়ে চলতে হয়, এইটা সে দেখছে লোকাল টেম্পো স্ট্যান্ডে, বাজারে, কারণ বাজারে, বিভিন্ন জায়গায়। এইটা মানুষের পারসেপশনে বিএনপিকে ক্ষমতায় দেখছে। সো এখন একটা কম্পিটিটিভ ইলেকশন হবে যে মানুষের পারসেপশনে ক্ষমতাসীন বিএনপির বিরুদ্ধে মানুষ এখন তার অপোজিটে জোট আছে বিএনপি জোট, এবং এই ইলেকশনটা 91-এর ইলেকশনের মতোই হবে। 91-এর ইলেকশনেও মানুষের পারসেপশন ছিল যে আওয়ামী লীগ জিতবে, একটা শক্তিশালী দল, এবং তার আগে তার ক্যাবিনেট তার ছিল। এর আগের ইলেকশনে সে খুব ভালো করেছে। বিএনপি দুর্বল দল, কারণ জিয়ার সময় যারা বিএনপিতে ছিল তারা নানান দলে ভাগ হয়ে গিয়েছে। খালেদা জিয়ার সাথে শক্ত কোনো মানুষজন নেই, রাজনৈতিক নেতারা নেই, কিন্তু রেজাল্ট হয়েছে উল্টো। এবারে ইলেকশন রেজাল্টও হতে পারে, আমার যথেষ্ট সম্ভাবনা আছে যে এবার জামাত পাওয়ারে চলে আসতে পারে, আমার ধারণা। তবে যে দলেই পাওয়ারে আসুক, এককভাবে 91-এর মতো এককভাবে হয়তো অ্যাবসলিউট মেজরিটি পাবে না, এবং যে দলেই বিরোধী দল হয় একটা শক্তিশালী বিরোধী দল হবে, মানে 2001 বা 8 এরকম বিরোধী দল হবে না, শক্তিশালী বিরোধী দল হবে। মজুমদার সাহেব, আপনি কি এই প্রসঙ্গে একটু বলবেন যে এই সেটেলমেন্টের নির্বাচন করতে গেলে আপনি একটু আগে বলছিলেন যে পলিটিক্যাল পার্টির সঙ্গে প্রশাসনের একটা সেটেলমেন্টের ইস্যু আছে, ফলে যেহেতু সরকারের কোনো পলিটিক্যাল পার্টি নাই, কিন্তু কেউ কেউ মনে করেন সরকারের একটা দলের প্রতি বাড়তি দুর্বলতা আছে, বিশেষ করে শিক্ষার্থীদের হাতে করা দল এনসিপিকে অনেকে একসময় রাজার দল বা কিংস পার্টি বলতো, এবং যেহেতু এনসিপির সঙ্গে এখন জামাতের একটা ঐক্য হয়েছে, এবং একটু আগে ডক্টর শিবির বলছিলেন যে তিনি মনেও করেন এটা 91-এর মতো হতে পারে, মানে প্রচলিত ধারণার বিপরীতে চলে যেতে পারে ফলাফল। আপনার পূর্বাভাস কি? একেবারে অমূলক না, কারণ নির্বাচন হলো একেবারে আনপ্রেডিক্টেবল, শুধু আমাদের দেশে না, পৃথিবীর নানা দেশে। তো একেবারে ভিন্ন কিছু ঘটে যাওয়া অসম্ভব না। তবে আমি মনে করি সেটা ঘটলেও জনগণের ভোটে ঘটবে। পর্দার অন্তরালে যে কেউ কিছু করে দেবে বা করে দিতে পারবে, এটা আমি মনে করি না। তবে হ্যাঁ, দুর্বলতা আছে। যেমন যেই কথাটা উঠেছে যে কিছু কিছু অফিসার মানে বড় দলের প্রতি যারা ক্ষমতায় আসবে বলে মনে হচ্ছে ঝুঁকে পড়েছে, কিন্তু ঝুঁকে না পড়লেও তারা যদি নিষ্ক্রিয় থাকে তাইলে কিন্তু ক্ষতি হবে। এখন মনে করেন ইলেকশনে, আমি জানি না ইউনো সাহেবেরা, ডিসি সাহেবেরা আমার হয়তো সাথে ভিন্ন মত পোষণ করতে পারেন, কিন্তু বাংলাদেশে ইলেকশনের হিরো হইল ইউনো এবং ডিসি। দে আর দ্য রিয়েল হিরো। জি। তো তারা যদি ঠিকভাবে পারফর্ম করে, কারণ আমি দুইটা পদেই কাজ করে আসছি। আমি 91-তে ইউনো ছিলাম, 2001-এ ডিসি ছিলাম, 96-তে এডিসি ছিলাম। তো আমার কাছে মনে হয়েছে যে ইলেকশনটা নির্বাচন কমিশনেরও না, সরকারেরও না, আমার। কারণ লোকালি মানুষ আমাকেই মন্দ বলবে। আমি চলে আসার পরেও বলবে যে অমুক ডিসি ছিল যে পারে নাই বা এই মন্দ করেছে। তো এখন ডিসি সাহেবরা, ইউনো সাহেবরা যদি মনে করেন যে ইলেকশনের পরে কি হবে না হবে সেটা পরের বিষয়, কিন্তু আমি কোনো দুর্নাম ঘাড়ে নেব না, তাইলে আপনার ভালো ইলেকশন হওয়াটা সহজ হবে। কিন্তু সেই কনফিডেন্সটা কি সরকার তাদেরকে দিতে পেরেছে? এখন সরকার তো কনফিডেন্স, সরকার শুধু কনফিডেন্স দেবে না, তার নিজেরও একটা দায় আছে। হি ইজ ডেপুটি কমিশনার, অনেক গুরুত্বপূর্ণ মানুষ, রিটার্নিং অফিসার, ইমাম, বোর্ডের ইমাম, কাজেই তাকে ওই দায় নিতে হবে। হয় তিনি ছেড়ে দিবেন, না হয় দায় নিবেন। আর সরকার তো মনে করেন 14 সালে, 18 সালে বা 2024-এ যেরকম চাপ দিয়েছে, এখন প্রকাশ্য এরকম চাপ দেয় না, দিতে পারবে না। কারণ দিলে এটা পাবলিক ডিসিদের পক্ষে চলে যাবে, সরকার এটা গ্রহণ করবে না। তো কাজেই, আর এই সরকার তো কয়েকদিন পরে দলও থাকছে না, সরকারও থাকছে না। তো কাজেই রাজনৈতিক, আমি আপনার এই গত 10 বছর ধরে বলে আসছি যে একেবারে নেলসন ম্যান্ডেলা, জর্জ ওয়াশিংটন, আব্রাহাম লিঙ্কনদেরকেও কবর থেকে তুলে এনে যদি আপনার নির্বাচন কমিশন করে এবং রাজনৈতিক সরকার থাকে, তাইলে ফেয়ার ইলেকশন হবে না, সম্ভব না। বাংলাদেশে অন্তত এটা সম্ভব না। তো এখন তো মনে করেন ওইরকম গভর্নমেন্ট নাই। এখন ওনারা যদি কোনো পক্ষে মানে হেলে গেছেন এরকম আশঙ্কাও করা হয়ে থাকে, কিন্তু তারা রাজনৈতিক দলের মতো শক্তিশালী নয়। তো কাজেই এখন ডিসিরা, ইউনোরা, এসপিরা, ওসিরা যদি মনে করে যে না আমরা একটা ফেয়ার ইলেকশন করে দেব, তাহলেই কেবলমাত্র, তাইলে এটা অনেক সহজ হয়ে যাবে। ডক্টর জাহিদ, আজকে বিএনপি আনুষ্ঠানিকভাবে নির্বাচন কমিশনে গিয়ে একটু অভিযোগ করেছে, সেটা হচ্ছে পাড়ায় পাড়ায় শান্তি কমিটি হচ্ছে। এখানে শান্তি শব্দটা যতটা ইতিবাচক, বাংলাদেশের মানুষের স্মৃতিতে এই শান্তি কমিটি আসলে ইতিবাচক কিছু না।
ফলে এইটা কি সত্যি সত্যি হচ্ছে, মানে নাকি এটা একটা আসলে কল্পিত অভিযোগ বিএনপি নির্বাচন কমিশনে করলো? এই ধরনের কমিটি কেন করতে হচ্ছে আরেকটি দলকে, সেটিও বড় প্রশ্ন। সেটি নিয়ে আপনাদের বিশ্লেষণ শুনবো। দর্শক, তার আগে ছোট্ট একটা বিরতি নিন। দর্শক, আরেকবার স্বাগত। ডক্টর জাহিদ আছেন আমাদের সঙ্গে। জাহিদ ভাই, এই শান্তি কমিটি নিয়ে বিএনপির যে অভিযোগ, সেটাকে কিভাবে দেখেন, এবং এই শান্তি কমিটি বলে আসলে কি জামাতকে একটু ডিলিফাই করারও চেষ্টা করা হচ্ছে কিনা ৭১-এর পার্সপেক্টিভে? আমি খুব নিশ্চিতভাবে জানি না যে শান্তি কমিটি কি হচ্ছে বা বিএনপি এক্স্যাক্টলি কি অভিযোগ করেছে। জি, রুহুল কবির রিজভির নেতৃত্বে একটি দল হ্যাঁ, কিন্তু এক্স্যাক্টলি শান্তি কমিটি, ধরুন জামাত একটা কমিটি করলো, ধরে নিলাম এটার নাম শান্তি কমিটি। এটা কি কোনো নির্বাচনী আচরণবিধি ভঙ্গ করছে, কোনো আইন ভঙ্গ করছে? যদি না করে থাকে, যেমন একটা উদাহরণ দিই, প্রচুর ভোটার মাইগ্রেট করেছে বলে আলাপ আছে কিছু কিছু সিটে, যেমন তার আমিরের সিটেও। একটা কৌশল, এটাকে কেউ 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 মানে অসুন্দরও বলতে পারে, বাট এটা তো ইল্লিগাল না। সো যে কোনো আইনি চৌহদ্দির মধ্যে থেকে আপনি আপনার নির্বাচনকে পক্ষে আনার জন্য যদি কিছু করেন, দ্যাটস ওকে। এখন শান্তি কমিটি কোনো বেআইনি কোনো উদ্দেশ্য কি হয়েছে? যদি না হয়ে থাকে আমি এটার কোনো সমস্যা দেখি না। তবে আপনি যেটা বললেন এর মধ্যে হয়তো খানিকটা রাজনীতি আছে, সেই ৭১-এর শান্তি কমিটি সেইটাকে সামনে এনে, কারণ বিএনপি জামায়াতকে রাইটলি ৭১ প্রশ্নে অ্যাটাক করছে, এটা অ্যাটাক করারই কথা ছিল। সো এটার সাথে এটাকে তারা তুলনা করে এখন মানুষের সামনে, এই যে একটা নিউজ হলো, আমরা কথা বলছি, আবার শান্তি কমিটির আলাপ আসলো, এগুলোই হয়তো তাদের গেইনিং আর কি। জি, শিববীর ভাই, আপনি কি এটা এই প্রসঙ্গে একটু বলবেন জামাতের এই কমিটি সম্পর্কে? আপনি বলার পর আমি বিরতিতে আসলে একটু দেখেছিলাম, আমিও জাহিদের মতো শান্তি কমিটি নামে কোনো কমিটি হয়েছে কিনা কোনো নিউজ দেখি নাই। আমি দেখলাম যে জামাতের প্রচার সেক্রেটারি অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, ওনারাও একটা স্মারকলিপি দিতে গিয়েছেন নির্বাচন কমিশনে নারীদের উপর সহিংসতার বিরুদ্ধে। তো ওখানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে উনি বলছেন যে এই ধরনের অভিযোগ করা এটা বিএনপি নেতাদের অসুস্থতার লক্ষণ। তার মানে উনি বোঝাচ্ছেন এ ধরনের কোনো কিছু হয় নাই, বিএনপি নেতারা আমাদের জোয়ার দেখে তারা কি করবে, ভয় পেয়ে এ ধরনের অভিযোগ করছে। তো এটা আমার মনে হচ্ছে আর কি, যেহেতু আমরা ওভাবে আলোচনায় দেখিনি, এই দুটো নিউজেই দেখলাম, আমি শুনিনি এরকম কোনো কমিটি হয়েছে কিনা। জাহিদ ভাই যেটা বললেন যে যদি আইন বিরুদ্ধ কিছু না হয় তাহলে এটা তো আমরা তাহলে এই সুযোগে আরেকটা বিষয় একটু আলোচনা করতে চাই। স্যার, আপনার কাছে আসি, নারীরাই যে কোনো বিপদ আপদে বেশি টার্গেট হয়। এবার আমরা দেখলাম সব ধরনের নারীরাই টার্গেট হচ্ছে। ধরেন জামাত ইসলামের নারী সংস্থা যারা, তারা বলছেন তারাও হেনস্থার শিকার হচ্ছেন। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী যারা নারী শিক্ষার্থী, তাদেরকে খুবই অশ্রাব্য ভাষায় গালিগালাজ করা হচ্ছে। আজকে জামাত ইসলামের আমিরের একটি টুইট এক্সপোজ নিয়ে আলোচনা হচ্ছে, সেটি সত্য মিথ্যা নিরূপণ করা হচ্ছে। জামাত দাবি করছে এটি হ্যাকড হয়েছে। যদি এটা হয়েও থাকে, জামাতের আমির আল জাজিরাকে যে ইন্টারভিউ দিয়েছেন, সেখানেও তিনি স্পষ্ট করেছেন যে নারীদেরকে তারা শীর্ষ ক্ষমতায় দেখতে চান না বা দেখার সুযোগ নেই। সেটা আজকে জামাতের নারী উইংয়ের তারাও বলছেন। ফলে নারীদের এই ৫০% নারী ভোটার, এইটা কৌশলগতভাবে কি খুব ভালো কিছু হচ্ছে কিনা? না, নারী ভোটারটা ৯১ নির্বাচনের পর থেকে, নির্বাচন থেকে নারী ভোটার কিন্তু একটা বড় ফ্যাক্টর। এর আগে বাংলাদেশে মেয়েরা ভোট খুব কমই দিত। ৯১-তে যখন দুইজন নেত্রীই মানে নারী, তখন আপনার পুরুষের থেকে নারী ভোটার বেশি উপস্থিতি ছিল, তারা আগে চলে আসছে। তো এইবারও কিন্তু আপনার সেটা আছে যে নারী ভোটারেরা ভোট কেন্দ্রে আসবে, তাদের সংখ্যা অনেক হবে। তো এটাকে মনে করেন হয়তো কিছুটা ডিসকারেজ করার জন্য এই কৌশল হইতে পারে, যে একটু ভয়ভীতির সৃষ্টি করা, একটু এই করা। তো এটাই আমার মনে হয় খুব বেশি একটা অসুবিধা হবে না। এগুলা মানে কৌশল হিসাবে করা হচ্ছে, কিন্তু এই কৌশল কাজে লাগবে না। আর আরেকটা যেটা বলছেন জামাতের আমির সাহেব সম্পর্কে যেটা বলা হয়েছে, এটা কোনোভাবেই বিশ্বাসযোগ্য না। আমি মানে জামাতের রাজনীতি সম্পর্কে আমার কোনো ধারণাও নাই, বা আমি তাদের কেউ না, কারোর সাথে যোগাযোগও নাই। জামাতের নেতাদের মধ্যে আব্দুল্লাহ মোহাম্মদ তাহের ছাড়া কেউ আমাদের নামই চিনে, তাও আমি মনে করি না। আমাদের এক এলাকায় বাড়ি, সে কারণে হয়তো উনি আমাকে চিনতে পারেন। কিন্তু এই ইলেকশনের সময় এরকম একটা কথা জামাতের আমির কোনোভাবেই বলতে পারেন না। জি, কারণ এটা বলা মানে সুইসাইড করা। জি, ডক্টর জাহিদ, এই নারীরা কেন টার্গেট হচ্ছে? আমি ঠিক জানি না কতটুকু টার্গেট হয়েছে। মানে কয়েকটা জায়গায় আমাদের কাছে কিছু প্রমাণ আছে, ভিডিও দেখেছি আমরা, সেগুলোকে আমরা ওভাবে দেখতে পারি। কিন্তু যেই স্কেলে
টার্গেট হয়েছে বলে বলা হচ্ছে, সেই স্কেলটা আসলে আমি নিশ্চিত নই। অভিযোগ পাল্টা অভিযোগ চলবে, এক্সাজারেশন থাকে, এটাই নিয়ম। মানে ধরেন এই যে জামাতের নারী কর্মীরা গিয়ে গিয়ে ব্যক্তিগত তথ্য নিচ্ছে, বিকাশের নাম্বার নিচ্ছে, এই অভিযোগগুলোর সপক্ষে আপনি কোথাও কোনো সুনির্দিষ্ট সংবাদ বা এরকম কিছু দেখেছেন? আমি যদি সুনির্দিষ্ট সংবাদ পাইও, কার উপরে হামলা করা যেতে পারে না, এটা কিন্তু আমি আগেই বলে রাখতে হবে। এগুলো বেআইনি কাজ, এগুলো যদি বেআইনি হয় এটার জন্য পুলিশ ডাকা যেতে পারে। কোনো ক্রমেই কোনোভাবে ফিজিক্যালি কাউকে বাধা দেয়া, এটা কোনোভাবেই নেওয়া যাবে না। এটা মানে এটা নিয়ে কোনো সাফাই গাওয়ার কিছু নাই, সাফাই গাওয়ার একেবারেই কিছু নাই। সেজন্য বলছি যে ওই কারণেও আমি এটা করেছি এটাও বলা যাবে না। আবার একই সাথে কিছু ঘটনা ঘটেছে, এটার কারণে হতে পারে বা অন্য কোনো কারণে হতে পারে, কিন্তু এটা আসলে ওয়াইড স্প্রেড, মানে যতটুকু হচ্ছে সেটা একটু বোঝা দরকার। আর খেয়াল করছি এটা যতটুকু পলিটিক্যালি ব্যবহার করা হচ্ছে, এর চাইতে আমরা আসলে দেখতে চাই যে এটাতে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে। ভাইয়া যেটা বললেন যে একটা সরকার আসলে দিনের শেষে নির্বাচন করে, এই জন্য শেখ হাসিনা আমাদেরকে যত ওই নির্বাচন কমিশন শেখাতেন, আমরা ওনার সময় ফাইট করতাম না, আমরা তত্ত্বাবধায়ক ছাড়া নির্বাচন করব না। তো সরকার কি করছে আমি যদি এই প্রশ্ন করি, একসময় বলা হতো বিএনপির লোকজন চাঁদাবাজি করছে, সরকারের লোকজন বলছে। একটা সরকার কতটা অথর্ব হতে পারে যে আমি সরকার বসিয়েছি কেন, আপনি তো ব্যবস্থা নেবেন, আমাকে নিয়ে দেখান আমি ব্যবস্থা নিয়েছি। ঠিক একইভাবে এই যে ঘটনা একটা দুটা ঘটছে, আমি যদি এই প্রশ্ন করি, যদি অনেক ওয়াইড স্প্রেড হয়ে থাকে, একটা দুটার ক্ষেত্রে স্টেপ নিয়ে যদি সরকার দেখাতো যে আমি স্টেপ নিয়েছি, বাকিগুলো কি হতে পারতো? বা সাহস পেত না? একদমই না। জি জি। ডক্টর শিবির, ধরেন আবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে টিএসসি নিয়ে জামাতের একজন এমপি প্রার্থী, তার যে বক্তব্য, তাদেরকে বাজেভাবে সম্বোধন করা, সেই নারীরাই বা কেন টার্গেট হবে? ধরেন আপনি যদি জুলাই গণ অভ্যুত্থানের কথা বলেন, আমার চোখের সামনে ভাসে যে কোনো মিছিলের সামনের 3 সারি তো নারীই ছিল। ফলে সেই নারীদেরকে আপনি কেন এখন ইগনোর করছেন? তাদেরকে কেন জামাতি বা আক্রমণের চেষ্টা করছে কথাবার্তা? আমি যদি বলি যে আক্রমণের, আপনি যেটা বলছেন সম্ভবত কোনো একটা সংসদ সদস্য প্রার্থী বরগুনার সংসদ সদস্য প্রার্থী না, সম্ভবত অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি বা এরকম কোন একজন পদে, হ্যাঁ পদবি, ইলেকশন করছেন নাকি, এবং তাকে বহিষ্কার করা হয়েছে জামাত থেকে। তো এটা নিঃসন্দেহে, এটা মানে এটা নিয়ে কোনো কথা বলার কিছু নাই, এটা নিঃসন্দেহে নিন্দনীয় এবং খুবই খারাপ বক্তব্য নিঃসন্দেহে, এবং জামাত এটার ব্যবস্থাও নিয়েছে। তো আমি মনে করি এইটা, এই যে এই জামাত সাথে সাথে এটার ব্যাপারে ব্যবস্থা নিয়েছে, এইটা একটা সিগন্যাল তার নেতাকর্মীদের প্রতি যে কেউ যদি নারীদেরকে এভাবে কটূক্তি করে বা কোনো ধরনের খারাপ ভাষা ব্যবহার করে, তাহলে এ ধরনের ব্যবস্থা নেওয়া হবে এবং এটা অ্যাকসেপ্ট করা হবে না। দলীয় অবস্থানটা ক্লিয়ার করা হলো। কিন্তু অন্যদিকে আমরা যদি তাকাই যে সারা দেশে জামাতের নারীদের উপরে আক্রমণ করা হচ্ছে সংঘবদ্ধভাবে, এবং বক্তৃতা দিয়ে অ্যানাউন্স করে নির্দেশ দেওয়া হচ্ছে যে আসলে আক্রমণ করবা, জামা কাপড় খুলে ফেলবা, মার দিবা, এবং মার দেওয়া হচ্ছে অনেক জায়গায়, গায়ে হাত তোলা হচ্ছে, নিকাব হিজাব নিকাব খুলে ফেলা হচ্ছে, এবং এরকম বলা হচ্ছে তুই বেডি মানুষ, কেন পলিটিক্স রাজনীতি করবি, তুই বাড়ি যা। মানে এই ধরনের ল্যাঙ্গুয়েজে আমি ভিডিওগুলোতে শুনেছি। এই যে সারা দেশে এই হামলাগুলো হয়েছে, এটা কিন্তু বিএনপি কোনো ধরনের ব্যবস্থা এই পর্যন্ত নিতে আমি দেখি নাই, যে কাউকে একটা শোকজ করা বা ব্যবস্থা নেওয়া। ইভেন বিএনপির সিনিয়র নেত্রীও একজন বলেছেন, যিনি এমপি ক্যান্ডিডেটের ওয়াইফ, নিজেও এমপি প্রত্যাশী ছিলেন, মনোনয়ন প্রত্যাশী ছিলেন, এরকম সিনিয়র পর্যায়ের লোকজনরা, নেতা পর্যায়ের লোকজনরা বলছে এ ধরনের বক্তব্য দেওয়ার পরেও কিন্তু কোনো ধরনের শোকজ করা বা কাউকে বহিষ্কার করা, যে বলছে যে আসলে পেটিকেট খুলে নেবা, তাকেও কিন্তু বহিষ্কার করা নাই বিএনপি। তো এইটা আমি মনে করি বিএনপির পক্ষ থেকে একটা রং সিগন্যাল, যে কাইন্ড অফ একটা মৌন সম্মতি যে হ্যাঁ তোমরা এগুলো করতে পারো নারীদের বিরুদ্ধে। তা আমি মনে করি এই জায়গায় বিএনপি ফেল করেছে, বিএনপি এটা নেওয়া উচিত। জাহিদ ভাইয়ের সাথে একমত যে সরকারের ব্যবস্থা নেওয়া উচিত, নির্বাচন কমিশনের ব্যবস্থা নেওয়া উচিত। ধন্যবাদ ডক্টর শিবির, ধন্যবাদ ডক্টর জাহিদ, এবং ধন্যবাদ একেএম আব্দুল আওয়াল মজুমদার। দর্শক, এই ছিল আলোচনা। ভালো থাকুন সবাই, নিরাপদে থাকুন।